রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের বিরুদ্ধে ইরান, ইয়েমেন, লেবানন গর্জে উঠল একসাথে। তেল আবিব, হাইফা, নেভেদা সহ ইসরায়েলের প্রতিটি বড় শহরে আগুনের গোলা। 24 ঘন্টার মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের দ্বিতীয় সামরিক অভিযান। ইরানের অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরান ও ইসরায়েলের মধ্যে এপ্রিল মাসে কার্যকর হওয়া নাজুক যুদ্ধবিরতি এখন সবচেয়ে বড় সংকটের মুখে পড়েছে। গত কয়েক ঘন্টায় উভয় পক্ষের মধ্যে সরাসরি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার ঘটনা ঘটেছে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা সৃষ্টি করেছে। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি 2 মাসের মার্কিন ইসরায়েলি হামলা এবং তার জবাবে ইরানের পাল্টা আক্রমণ সাময়িকভাবে থামিয়ে দিয়েছিল। তবে রোববার রাতে ইরান যুদ্ধবিরতি শুরুর পর প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তেহরানের দাবি, লেবাননে ইসরায়েলের ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী উত্তরাঞ্চলের হাইফার কাছে ক্রায়ট এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। একই সঙ্গে তেল আবিব সহ বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েল দাবি করেছে ইরান তাদের ভূখণ্ড থেকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং হামলার সময় দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। কিছু আরব গণমাধ্যম জানিয়েছে তেল আবিবে আঘাত হানা অন্তত একটি ক্ষেপণাস্ত্র ক্লাস্টার ওয়ারহেড বহন করছিল, যার ফলে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সম্পর্কে কঠোর সেন্সরশিপ আরোপ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে সোমবার ভোরে ইসরায়েল পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। ইসরায়েলের সামরিক বাহিনী স্বীকার করেছে যে তারা দক্ষিণ পশ্চিম ইরানের মাহশাহর পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স সহ প্রায় 20টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। মাহশাহর বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে কারণ পেট্রোকেমিক্যাল কোম্পানির স্থাপনায় 2টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং নিরাপত্তার কারণে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। তারা জানিয়েছে অধিকৃত জাফায় একটি সংবেদনশীল ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে লোহিত সাগরে ইসরায়েলি নৌ চলাচলের উপর পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করে সতর্ক করা হয়েছে যে কোনো ইসরায়েলি জাহাজকে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। পরিস্থিতির অবনতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন নতুন হামলা সত্ত্বেও ইরানের সঙ্গে চলমান শান্তি আলোচনা ভেস্তে যাবে না। তবে বিশ্লেষকদের মতে ইরান ও ইসরায়েলের এই সরাসরি হামলা পাল্টা হামলায় এপ্রিলের যুদ্ধবিরতিকে কার্যত ভেঙে পড়ার দ্বার প্রান্তে নিয়ে গেছে এবং পুরো অঞ্চলকে আবারও বৃহত্তর যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইসরায়েলের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান অপারেশন নাসর শুরুর ঘোষণা দিয়েছে। সোমবার সকালে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায় তাদের অ্যারোস্পেস ফোর্স ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি কৌশলগত বিমান ঘাঁটি নেভাতিম ও তেল নোভ লক্ষ্য করে হামলা চালিয়েছে। আইআরজিসির জনসংযোগ বিভাগ জানায় 12 দিনের যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ইয়া হায়দার কার্রার সাংকেতিক নামের অধীনে এই অভিযান পরিচালিত হয়েছে। বাহিনীটির দাবি ইসরায়েল সম্প্রতি ইরানের 3টি পৃথক স্থানে অবস্থিত রাডার স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার প্রত্যক্ষ জবাব হিসেবেই অপারেশন নাসর শুরু করা হয়েছে। বিবৃতিতে বলা হয় সর্বশক্তিমান আল্লাহর উপর ভরসা রেখে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের সাহসী যোদ্ধারা কয়েক মিনিট আগে অপারেশন নাসর শুরু করেছে। এই অভিযানে নেভাতিম ও তেল নোফের কৌশলগত বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সঙ্গে তারা কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে জানায় যারা অন্যায়ের শিকার হয়েছে তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং আল্লাহ তাদের সাহায্য করার ক্ষমতা রাখেন। আইআরজিসি আরও দাবি করেছে ইসরায়েলি সামরিক আগ্রাসনের জবাবে দ্রুত প্রতিক্রিয়া এবং লক্ষ্যবস্তুর বিস্তৃত পরিধি বর্তমানে পর্যায়ে সামরিক অভিযানের প্রধান বৈশিষ্ট্য। বাহিনীটির মতে তাদের প্রতিশোধমূলক সক্ষমতা আগের তুলনায় আরও বিস্তৃত হয়েছে এবং প্রয়োজন হলে বিভিন্ন ফ্রন্টে বৃহত্তর অভিযান পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। বিবৃতির শেষাংশে বলা হয় আইআরজিসির সব যুদ্ধ ও অপারেশনাল ইউনিট বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। শত্রুপক্ষের সম্ভাব্য বিভিন্ন পদক্ষেপ বিবেচনায় রেখে পাল্টা আঘাতের একাধিক পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী তা বাস্তবায়ন করা হবে। এর ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে আজ ভোরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি হামলার জবাবে দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন দফা আঘাত এনেছে বলে জানা গেছে। এটি গত 24 ঘন্টার মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের দ্বিতীয় সামরিক অভিযান। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র পশ্চিম তীর, আল কোদসের আশপাশ এবং নেগেভ অঞ্চলের একাধিক স্থানে আঘাত এনেছে। একটি ক্ষেপণাস্ত্র পশ্চিম তীরের একটি সামরিক স্থাপনায় আঘাত করেছে বলে দাবি করা হয়েছে। এছাড়া নাবলুসের পূর্বে অবস্থিত ইতামার বসতিতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে অন্তত 5টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, বিস্ফোরণের ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সময়ে ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, আল কুদসের পশ্চিমে বেইত শেমেশ এলাকায় এবং নেগেভের বিয়ারশেবা শহরে ক্ষেপণাস্ত্রের আঘাত ও ধ্বংসাবশেষ পতনের ঘটনা ঘটেছে। অন্যদিকে ইসরায়েলি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকা তেহরানের জরুরি চিকিৎসা বিভাগ জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত রাজধানীতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তেহরান প্রদেশের ইএমএস মুখপাত্র শেরভিন তাবরিজি বলেন, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির কারণে জরুরি সেবার সব ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত আহত ব্যক্তিদের বিষয়ে কোনো কল পাওয়া যায়নি। এদিকে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত বিস্তারের আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই পাল্টা হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা সংকটের ঝুঁকি বাড়াচ্ছে। ইরানের অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ সকালে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নিশ্চিত করেছে যে ইসরায়েল আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দেশটির বিভিন্ন স্থানে আঘাত এনেছে। হামলার পর রাজধানী তেহরান সহ তাবরিজ, ইস্পাহান এবং কারাস শহরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, জায়নিস্ট শত্রু আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আমাদের দেশের মাটিতে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে কোন কোন স্থাপনা বা এলাকাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সোমবার ভোরের পর থেকেই তেহরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সময় উত্তর পশ্চিমাঞ্চলের তাবরিজ এবং মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর ইস্পাহানেও বিস্ফোরণের খবর পাওয়া যায়। এছাড়া রাজধানীর নিকটবর্তী কারাস শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। এদিকে হামলার ফলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইরানি কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছে বলে জানা গেছে। সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর আগে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণের অভিযোগ তুলেছিল। সর্বশেষ এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর এর ব্যাপক প্রভাব পড়তে পারে। আন্তর্জাতিক মহলও ঘটনাটির উপর গভীর নজর রাখছে এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। লেবাননে ইসরায়েলি হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের জেরে রোববার রাতে ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, লেবানন সীমান্তে চলমান যুদ্ধবিরতি বারবার ভঙ্গ করার পাশাপাশি পূর্বে দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করায় এই হামলা পরিচালনা করা হয়েছে। ইরানি সূত্রগুলোর দাবি, একাধিক ধাপে পরিচালিত এই ক্ষেপণাস্ত্র অভিযানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয় এবং নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্যবস্তু সফলভাবে আঘাত হানে। ইরানের সামরিক সূত্রের ভাষ্যমতে, হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের কৌশলগত ও সামরিক সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। হামলার পর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বেজে ওঠে এবং প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। তবে হামলার ফলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। অন্যদিকে ইরান দাবি করেছে, এই অভিযান ছিল একটি প্রতিরোধমূলক ও প্রতিশোধমূলক পদক্ষেপ, যার উদ্দেশ্য ছিল লেবাননের বিরুদ্ধে চলমান আগ্রাসনের জবাব দেওয়া। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক মাসগুলোতে উত্তেজনা ক্রমাগত বেড়ে চলেছে। লেবানন সীমান্তের সংঘর্ষ, গাজা পরিস্থিতি এবং আঞ্চলিক শক্তিগুলোর পারস্পরিক বিরোধের কারণে নতুন করে বৃহত্তর সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানের সরাসরি এই ক্ষেপণাস্ত্র হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তার উপর নতুন চাপ সৃষ্টি করতে পারে। আন্তর্জাতিক মহল ইতোমধ্যে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ না করার জন্য কূটনৈতিক উদ্যোগ জোরদারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছে।
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক ও কূটনৈতিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক মন্তব্য নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাত, বৈরুতের দক্ষিণাঞ্চল দাহিয়ায় ইসরায়েলি হামলা, এর জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র আক্রমণ এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরান সম্ভাব্য সমঝোতা নিয়ে ট্রাম্পের বক্তব্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ব্রিটিশ সংবাদপত্র ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সামনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যে কোনো চুক্তি মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। তিনি জোর দিয়ে বলেন, সকল সিদ্ধান্ত আমি নিই, নেতানিয়াহু নয়। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন ইসরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের বিরুদ্ধে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। বৈরুতের দক্ষিণাঞ্চল দাহিয়ায় ইসরায়েলি হামলার পর তেহরান একাধিক ধাপে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বিভিন্ন স্থানে আঘাত হানে। ইরান দাবি করেছে লেবাননের যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন এবং হিজবুল্লাহ ঘনিষ্ঠ এলাকায় হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাম্প অবশ্য ইরানের হামলাকে সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার জন্য বড় কোনো বাধা হিসেবে দেখছেন না। তিনি বলেন, এই হামলাগুলো কোনোভাবেই চুক্তিকে প্রভাবিত করবে না। আমি বিশ্বাস করি আলোচনা এখনো চলছে এবং আমরা দেখব শেষ পর্যন্ত কি হয়। তিনি আরও বলেন, চুক্তি সফলও হতে পারে আবার ব্যর্থও হতে পারে, কিন্তু এই হামলাগুলোর কারণে আলোচনার গতিপথ বদলে যাবে বলে আমি মনে করি না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ সামরিক সংঘাতের মধ্যেও তিনি কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। সাধারণত এই ধরনের সরাসরি হামলা পাল্টা হামলার পর আলোচনা স্থগিত হয়ে যায় অথবা উভয় পক্ষ কঠোর অবস্থান গ্রহণ করে, কিন্তু ট্রাম্পের ভাষ্য থেকে বোঝা যাচ্ছে ওয়াশিংটন এখনও রাজনৈতিক সমাধানের পথ পুরোপুরি বন্ধ করতে চায় না। তবে একই সঙ্গে তিনি কঠোর বার্তাও দিয়েছেন। ট্রাম্প বলেন, যদি কোনো কারণে সমঝোতা ব্যর্থ হয় তাহলে যুক্তরাষ্ট্রের হাতে বিকল্প ব্যবস্থা রয়েছে। তার ভাষায়, যদি চুক্তি না হয় তাহলে আমরা বাকি বিষয়গুলো দেখব, হয় সামরিকভাবে ব্যবস্থা নেওয়া হবে, নয়তো ইরানের ওপর বর্তমান অবরোধ আরও কার্যকরভাবে বজায় রাখা হবে। তিনি দাবি করেন, অর্থনৈতিক অবরোধ অনেক সময় সামরিক হামলার চেয়েও বেশি কার্যকর হতে পারে। ট্রাম্প বলেন, হয়তো অবরোধই ইরানের বিরুদ্ধে চালানো যে কোনো সামরিক আক্রমণের চেয়ে বেশি শক্তিশালী ছিল। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই মন্তব্য তার পুরানো সর্বোচ্চ চাপ নীতির প্রতিফলন। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে তিনি ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। সেই নীতির ফলে ইরানের অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়ে। যদিও তেহরান পরবর্তীতে বিকল্প বাণিজ্যিক অংশীদার খুঁজে নিয়ে পরিস্থিতি কিছুটা সামাল দেয়, তবুও মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। এদিকে বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্পের মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, ওই হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়নি। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে এ বিষয়ে কোনো সমন্বয় ছিল না, আমি এতে সন্তুষ্ট নই। ওয়াশিংটনের এমন অবস্থানকে অনেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে কৌশলগত দূরত্বের ইঙ্গিত হিসেবে দেখেছেন। যদিও দুই দেশ দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র, তবুও সাম্প্রতিক সংকটকে ঘিরে কিছু বিষয়ে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলো অঞ্চল জুড়ে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। অন্যদিকে ইরান অভিযোগ করে ইসরায়েল ধারাবাহিকভাবে লেবানন, সিরিয়া এবং ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক অভিযান চালিয়ে উত্তেজনা বাড়াচ্ছে। সাম্প্রতিক ঘটনায় দাহিয়ায় ইসরায়েলি হামলাকে কেন্দ্র করেই নতুন করে সংঘাতের সূত্রপাত হয়। দাহিয়া হিজবুল্লাহর অন্যতম প্রধান শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে হামলার পরপরই ইরান তীব্র প্রতিক্রিয়া জানায় এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী কয়েক দফায় পরিচালিত হামলায় সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। তেহরান দাবি করেছে এটি ছিল বৈধ প্রতিরক্ষা এবং ভবিষ্যতেও এই ধরনের হামলার জবাব দেয়া হবে। ইসরায়েল অবশ্য বলেছে তারা নিজেদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং যে কোনো হুমকির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে ঘিরে বিভিন্ন জল্পনা। ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটন নাকি নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর আগে অপেক্ষা করতে বলেছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ বিস্তারিত মন্তব্য করেনি। ট্রাম্পের বক্তব্য থেকে অবশ্য স্পষ্ট যে তিনি অন্তত এই মুহূর্তে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ এড়াতে আগ্রহী।
তিনি একদিকে ইরানের ওপর চাপ বজায় রাখতে চান, অন্যদিকে আলোচনার দরজাও খোলা রাখতে চাইছেন। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক প্রভাবও ফেলছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা বাড়ছে, বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং বিভিন্ন দেশ সম্ভাব্য সংঘাতের বিস্তার নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে। বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ইরান ও ইসরায়েলের সরাসরি মুখোমুখি অবস্থান। অতীতে উভয় দেশ বেশিরভাগ সময় পরোক্ষ সংঘাতে জড়ালেও এবার পরিস্থিতি ভিন্ন। সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা এবং পাল্টা হুমকি সংঘাতকে আরও বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে। তবে এখনও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। ট্রাম্পের বক্তব্যে সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তিনি মনে করছেন চলমান সামরিক উত্তেজনার মধ্যেও একটি সমঝোতার পথ তৈরি হতে পারে। কূটনৈতিক মহলের ধারণা আগামী কয়েক সপ্তাহ মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যদি ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সংযম প্রদর্শন করে তাহলে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হতে পারে, কিন্তু নতুন করে হামলা পাল্টা হামলা শুরু হলে পুরো অঞ্চল আরও বড় সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে। এই অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ও গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জাতিসংঘ সহ বিভিন্ন দেশ উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের অনুরোধ করেছে। মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের অস্থির রাজনৈতিক বাস্তবতায় নতুন এই সংকট কোন দিকে মোড় নেয় তা এখনই বলা কঠিন। তবে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য, ইরানের প্রতিক্রিয়া এবং ইসরায়েলের অবস্থান মিলিয়ে স্পষ্ট যে অঞ্চলটি আবারও একটি অত্যন্ত স্পর্শকাতর এবং অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি সামরিক পদক্ষেপের পেছনে সব সামরিক হিসাব নিকাশ পাল্টে গেছে। বৈরুতের দক্ষিণাঞ্চল দাহিয়ায় ইসরায়েলের হামলার পর ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা এবং তার জবাবে ইরানের অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত, এই পুরো ঘটনা প্রবাহকে শুধু দুই দেশের মধ্যে প্রতিশোধমূলক হামলা হিসেবে দেখলে ভুল হবে। এটি মূলত একটি বৃহত্তর আঞ্চলিক শক্তি সংঘাতের অংশ, যেখানে যুক্তরাষ্ট্র, লেবানন, ইয়েমেন, উপসাগরীয় আরব রাষ্ট্রসমূহ এবং আন্তর্জাতিক বাজার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। ইরান দীর্ঘদিন ধরে বলে আসছিল যে লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে তারা সরাসরি প্রতিক্রিয়া জানাবে। অতীতে ইরান সাধারণত তাদের মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে চাপ সৃষ্টি করত, কিন্তু সাম্প্রতিক ঘটনায় তারা নিজেরাই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। এই বার্তা শুধু ইসরায়েলের জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্য যে তেহরান এখন আর শুধুমাত্র প্রক্সি শক্তির উপর নির্ভর করতে চায় না, বরং প্রয়োজনে সরাসরি সংঘাতে জড়াতেও প্রস্তুত। অন্যদিকে ইসরায়েলের প্রতিক্রিয়াও ছিল বরাবরের মতো, কারণ ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নীতিতে একটি বিষয় সবসময় গুরুত্বপূর্ণ। কোনো সরাসরি হামলার জবাব না দিলে সেটি দুর্বলতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। তাই ইরানের হামলার পর তারা পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। তবে বিভিন্ন সূত্রে হামলাকে সীমিত বলা হয়েছে, যা নির্দেশ করে যে ইসরায়েল পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু করতে চায়নি, বরং প্রতিশোধ ও প্রতিরোধ ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করেছে। সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে ট্রাম্প ও নেতানিয়াহুর টেলিফোন আলাপ এবং তথাকথিত আধার সম্মতি। কূটনৈতিক ভাষায় এর অর্থ সাধারণ মানুষের ধারণার মতো সরল নয়। অনেক সময় কোনো নেতা প্রকাশ্যে একটি অবস্থান গ্রহণ করেন, কিন্তু বাস্তবে তার মিত্র রাষ্ট্রকে সীমিত পদক্ষেপ নেয়ার সুযোগ দেন। আধার সম্মতি বলতে এমনও বোঝানো হতে পারে যে নেতানিয়াহু ট্রাম্পকে আশ্বস্ত করেছিলেন তিনি বড় ধরনের যুদ্ধ চান না, কিন্তু সীমিত পাল্টা হামলার অধিকার সংরক্ষণ করবেন। আবার এটিও সম্ভব যে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে উত্তেজনা কমানোর কথা বললেও নির্দিষ্ট মাত্রার প্রতিক্রিয়া সম্পর্কে নীরব সম্মতি ছিল। আন্তর্জাতিক রাজনীতিতে এ ধরনের দ্বৈত অবস্থান নতুন কিছু নয়। তবে এটাও সত্য যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, দুই দেশের স্বার্থ সবসময় এক নয়। ট্রাম্পের প্রধান লক্ষ্য হতে পারে একটি বৃহৎ আঞ্চলিক যুদ্ধ এড়ানো, কারণ তা বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে। অন্যদিকে নেতানিয়াহুর ওপর রয়েছে নিরাপত্তা ও অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ, ফলে অনেক সময় একই মিত্রশক্তির মধ্যেও কৌশলগত পার্থক্য দেখা যায়।
ট্রাম্পের আই কল দ্য শটস মন্তব্যকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। একদিকে এটি যুক্তরাষ্ট্রের প্রভাব প্রদর্শনের চেষ্টা, তিনি বোঝাতে চেয়েছেন যে ইরান সংক্রান্ত বড় কোনো সমঝোতা হলে শেষ পর্যন্ত সেটি ওয়াশিংটনের সিদ্ধান্ত অনুযায়ী হবে। অন্যদিকে এটি রাজনৈতিক বার্তাও হতে পারে, বিশেষ করে এমন পরিস্থিতিতে যখন ধারণা তৈরি হয়েছে যে নেতানিয়াহু ট্রাম্পের পরামর্শ পুরোপুরি অনুসরণ করেননি। ফলে এই বক্তব্য কিছুটা নেতৃত্বের কর্তৃত্বপূর্ণ প্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবেও দেখা যেতে পারে। ইরান হামলার পর ইয়েমেনের হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা পরিস্থিতিকে আরও জটিল করেছে, কারণ এটি প্রমাণ করেছে যে সংঘাতটি শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়। হুথি, হিজবুল্লাহ, বিভিন্ন ইরাক ভিত্তিক গোষ্ঠী এবং অন্যান্য আঞ্চলিক শক্তি যে কোনো সময় এই সংঘাতে আবারও সক্রিয় ভূমিকা নিতে পারে। ফলে একটি সীমিত যুদ্ধ দ্রুত এবং বহুমুখী আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল সামুদ্রিক রুট নিয়ে হুমকি। আলী বেলায়েতের বাব আল মান্দেব প্রণালী বন্ধ করার ইঙ্গিত আন্তর্জাতিক বাজারে গভীর উদ্বেগের সৃষ্টি করতে পারে। এই জলপথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক করিডোর। সুয়েজ খাল এবং লোহিত সাগর হয়ে ইউরোপ এশিয়া বাণিজ্যের একটি বড় অংশ এই পথ ব্যবহার করে। যদি সেখানে দীর্ঘমেয়াদী বিঘ্ন ঘটে তাহলে জাহাজ চলাচলের খরচ বাড়বে, পণ্য পরিবহনে বিলম্ব হবে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে। এই প্রেক্ষাপটে তেহরান ইউনিভার্সিটির অধ্যাপক মারান্ডির মন্তব্য তাৎপর্যপূর্ণ। তিনি মূলত একটি প্রতিরোধমূলক বার্তা দিতে চেয়েছেন। তার বক্তব্যের সারমর্ম হল, যদি ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস হয় তাহলে ইরানও প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাতে পারে। মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাস অবকাঠামো বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপসাগরীয় অঞ্চলের উৎপাদন, রপ্তানি টার্মিনাল, শোধনাগার কিংবা সমুদ্র বন্দর বড় আকারে ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব শুধু আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না। বিশ্ব অর্থনীতি এখনও জ্বালানি সরবরাহের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন বা রপ্তানিতে বড় ধরনের বিঘ্ন ঘটলে জ্বালানির দাম দ্রুত বৃদ্ধি পেতে পারে। তেলের মূল্য বৃদ্ধি পরিবহন ব্যয় বাড়াবে, উৎপাদন খরচ বৃদ্ধি করবে এবং বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতিকে উস্কে দিতে পারে। ফলে মারান্ডির বক্তব্যকে শুধু রাজনৈতিক হুমকি হিসেবে নয়, বরং একটি সম্ভাব্য অর্থনৈতিক ঝুঁকির সতর্কবার্তা হিসেবেও দেখা যায়। তবে বাস্তবতার আরেকটি দিকও আছে। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলো সবাই জানে যে পূর্ণমাত্রার যুদ্ধের মূল্য অত্যন্ত বেশি। ইরান জানে দীর্ঘমেয়াদী সংঘাত তার অর্থনীতি ও অবকাঠামোর জন্য মারাত্মক ক্ষতিকর হবে। ইসরায়েলও জানে যে বহুমুখী আঞ্চলিক যুদ্ধ তাদের নিরাপত্তা ও অর্থনীতির উপর ব্যাপক চাপ সৃষ্টি করবে। যুক্তরাষ্ট্র চায় না নতুন করে মধ্যপ্রাচ্যে এমন একটি সংঘাত শুরু হোক যা আন্তর্জাতিক বাজারকে অস্থিতিশীল করে তুলবে। উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো তাদের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা ঝুঁকির মুখে ফেলতে আগ্রহী নয়। ফলে বর্তমান পরিস্থিতিতে অনেক বিশ্লেষক নিয়ন্ত্রিত উত্তেজনা হিসেবে দেখছেন। উভয় পক্ষই শক্তি প্রদর্শন করছে, প্রতিপক্ষকে বার্তা দিচ্ছে, কিন্তু একই সঙ্গে এমন সীমা অতিক্রম করতে চাইছে না যা সরাসরি সর্বাত্মক যুদ্ধে নিয়ে যেতে পারে। তবে ইতিহাস দেখায় যে এমন সংকটপূর্ণ পরিস্থিতিতে ভুল হিসাব, ভুল তথ্য বা অতিরিক্ত আত্মবিশ্বাস কখনো কখনো ঘটনাকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। সর্বশেষ বিচারে বর্তমান সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রতিরোধ, মর্যাদা, আঞ্চলিক প্রভাব এবং রাজনৈতিক বার্তা। ট্রাম্প নেতানিয়াহু সম্পর্ক, ইরানের কৌশল, হুথিদের ভূমিকা, বাব আল মান্দেবের নিরাপত্তা এবং জ্বালানি অবকাঠামোর ঝুঁকি, সবকিছু মিলিয়ে এটি শুধু সামরিক সংঘর্ষ নয়, এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ক্ষমতার ভারসাম্য নির্ধারণের লড়াই। তবে এখন পর্যন্ত সব পক্ষই নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে, কিন্তু তারা একই সঙ্গে এমন এক প্রান্তে দাঁড়িয়ে আছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে এবং তার প্রভাব বিশ্ব অর্থনীতিতেও দীর্ঘস্থায়ীভাবে অনুভূত হতে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।